টানতে পারছে না, যার জন্যই প্রবলেমগুলো অ্যারাইজ করছে। আর এইগুলোই হচ্ছে মেনলি কারণ। এটা গেল অ্যালার্জিকের ক্ষেত্রে। নন অ্যালার্জিকের ক্ষেত্রে ওই সেম ট্রাবল থাকতে পারে। আপনাকে একটু থামাচ্ছি, আচ্ছা। একজন দর্শক বন্ধুর ফোন আছে। হ্যালো, কে বলছেন? হ্যালো, কে বলছেন? হ্যালো, মনে হয় কোনোভাবে ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, আপনি বলছিলেন যেটা, সেটা একটু বলুন। নন অ্যালার্জিকের ক্ষেত্রে হচ্ছে এইচ মজুমদার পাঁচটা আছে। হ্যালো, ডক্টর এইচ মজুমদার পাঁচটা কাছে কথা বলছি। হ্যালো, কে বলছেন? ডক্টর এইচ মজুমদার পাঁচটা কাছে কথা বলছি। আচ্ছা, বলুন আপনার প্রশ্নটা বলুন। তখন থেকে বলুন। আপনার প্রশ্নটা বলুন, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। হোপিং রাশি থেকে কি কখনো অ্যাসবা টার্ন নিতে পারে? এক নম্বর। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কি, দীর্ঘদিন কাশি যদি থাকে সেই ক্ষেত্রে কি হাঁপানি দেখা দিতে পারে কিনা, এই দুটো। আচ্ছা, প্রশ্নটা চলে যাই। হ্যাঁ। আমাদের আরেকটি ফোন আছে, একটু কথা বলে নি। হ্যালো, কে বলছেন? আমার নাম অসীম মুখার্জি। হ্যাঁ, বলুন। আমি পঞ্চসারা থেকে বলছি। হ্যাঁ, বলুন। ঘটনা হচ্ছে আমার হাঁপানি আছে, আমি এই ইনহেলারটা নিই, ওই যে কি বলে হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি, বলুন। ইনহেলার নেন। ইনহেলারটা নিই। আমার একটা অসুবিধা হয়, আমার গায়ে ভীষণ মানে এক্সিমা টাইপের, সেটা ওষুধ খেলে কমছে, না হলে কিছু কমছে না। আর মাঝে মাঝে খুব অসুবিধা হয়, আমি গরম জলে স্নান করি। আমি আগে খুব স্মোক করতাম, কিন্তু গত 2 বছর কেবল আমি একটাও সব ছেড়ে দিয়েছি। আমার বয়স 80 বছর। আর ডাক্তারের কাছে প্রশ্ন করে আর কি কি সাবধানতা আমি অবলম্বন করবো। জি, দ্বিতীয় ফোনটাতে যে এক্সিমা যিনি বললেন, যার কথা এক্সিমার কথা বললেন, 80 বছর বয়স ওনার, তো এটা আপনি বোধহয় তখন বলছিলেন তবে আমি নন বিষয়টাই। অ্যালার্জিক এতে এই অ্যালার্জি ক্ষেত্রে বলেছি, আমি গোড়াতেই বলেছি অ্যালার্জি ক্ষেত্রে। সেটা হচ্ছে কি, যাদের এক্সিমা থাকে তাদের ওটা লাংসে ট্রান্সমিট করতে পারে, এক্সিমাটা যদি বাই চান্স কোনোভাবে সাপ্রেসড হয়ে যায়। আচ্ছা, ওই জন্যই বললেন না যে আমি এইসব করে এইটা আমার গায়ের কষ্টটা কমাচ্ছি, কমিয়ে তারপরে আমার হাঁপটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক সিমিলারলি এটা তো চোখের উপরেই, মানে উনি তার আমার কথার উত্তর দিয়ে দিয়েছে ওনার কথার উত্তর আগেই। সেটা হচ্ছে কি, ওটা একটাকে সাপ্রেস করলে আর একটা বাড়বে, আচ্ছা, এটা সাপ্রেশন হচ্ছে। আচ্ছা, আমরা কিন্তু বিইং এ হোমিওপ্যাথ, আমরা হোমিওপ্যাথি ডাক্তার, আমরা সাপ্রেশন, চেপে দেওয়া কোনো রোগকে তার বিরোধিতা করি। আমরা বলি রোগটাকে সারফেসে নিয়ে এসো, ভেতর থেকে বাইরে টেনে বার করে নিয়ে এসো। আচ্ছা, তাতে করে হয়তো প্রথম যেটা একটু বাড়তে পারে, তার জন্য খুব ঘাবড়ে যাওয়ার ব্যাপার নেই। আলটিমেটলি ব্যাপারটাকে অ্যাবসলিউটলি বডির থেকে সারিয়ে দেওয়া যায়। আচ্ছা। একটা প্রশ্ন করছি, সেটা হলো মহিলাদের অ্যাজমা কি বেশি হয়? এরকম একটা কথা রয়েছে যে পুরুষদের তুলনায় মহিলাদের অ্যাজমাটিক টেন্ডেন্সি বেশি। না, মহিলাদের অ্যাজমেটিক টেন্ডেন্সি যদি কারোর থাকে, তার প্রেগনেন্সি পিরিয়ডে সেটার ওই ব্যক্তিটা বেশি রকমের হয়ে যায়। সেই প্রেগনেন্সি পিরিয়ডে যাদের অ্যাজমা আছে তাদের ক্ষেত্রে 3টে জিনিস হতে পারে। একটা হচ্ছে এটা ইমপ্রুভমেন্ট হতে পারে, 2 হচ্ছে সেটা সামহাট বেড়ে গেল, সেটাও ওষুধ দিয়ে কন্ট্রোল করে দেওয়া যায়। যে এমনি ইমপ্রুভমেন্ট হয়ে যাচ্ছে তার তো আর কোনো প্রশ্ন আসছেই না, কারণ আমাদের বডি নেচার মেকানিজম, মানে আমাদের শরীরের ভেতর থেকে কিছু কিছু প্রোটেক্টিভ পাওয়ার সব ব্যাপারেই বেরোয়। তা আর 3 নম্বর হচ্ছে যেটা, সেটা হচ্ছে ওয়ার্স্ট। এই ওয়ার্স্ট কন্ডিশনে যদি কেউ পৌঁছে যান, অনেক বেশি বাড়াবাড়ি। হ্যাঁ, বেশি বাড়াবাড়ি, প্রচণ্ড বাড়াবাড়ি যদি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে অন্যরকম ব্যবস্থা নিতেই হয় তাকে, মানে সার্জিক্যাল ইন্টারফারেন্স, মানে আমরা যেটাকে শল্য চিকিৎসা বলি। আচ্ছা, এটা মানে আপনি কি বলতে চাইছেন যে মহিলার প্রথম থেকে অ্যাজমা রয়েছে বা হাঁপানি রয়েছে, তার ক্ষেত্রে এই হ্যাঁ, ধরনের আর সমস্যা আসতে পারে? যাদের নেই তাদের আসতে পারে। তার কারণ এটা দুটো কারণে আসতে পারে। একটা হচ্ছে তার সাইকোলজিক্যাল কিছু ব্যাপার থাকে, আচ্ছা, সেই সাইকোলজিক্যাল ব্যাপারে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দিলেই তার ঠিক হয়ে যায়। আর আরেকটা ব্যাপারে আসতে পারে, সেটা হচ্ছে তার যখন মানে
পেটের ভিতর বাচ্চা যখন বাড়তে থাকে, তার যখন শর্টেজ অফ অন্যান্য জিনিস হয়ে যায়, তখন তার সেক্ষেত্রে তার অক্সিজেনেরও শর্টিং আসছে, সেই হিসেবে তার বাচ্চাও ভেতরে অসুবিধায় পড়ে যাচ্ছে, সেজন্য তার অক্সিজেনের এই হতে পারে। তাহলে এর পরের প্রশ্নটা যেটা আপনাকে আমি করছি সেটা হলো যে এই যে মহিলার ছোট থেকে মানে অল্প বয়স থেকে অ্যাজমায় ভুগছেন যে মহিলা, তো তিনি যখন মা হবেন তার গর্ভাবস্থায় তিনি কিরকম সাবধানতা অবলম্বন করবেন? অবশ্যই তিনি তো চিহ্নিত, তিনি চিহ্নিত যে তিনি অ্যাজমা পেশেন্ট। সেখানে যে ডাক্তারবাবুকে দিয়ে দেখাবেন, সেই ডাক্তারবাবুই তাকে সাবধানতার কথা বলে দেবেন। তার কারণ এই সাবধানতার ব্যাপারটা টাইম টু টাইম ভ্যারি করে যায়। আচ্ছা, কাজে সেক্ষেত্রে ওইভাবে কিছু বলাটা কারোর পক্ষেই বোধহয় উচিত হবে না। আচ্ছা। এই ডক্টর মুখার্জি, কথার পরিপ্রেক্ষিতে আমি আরেকটা কথা বলি। আমি আরেকটা ডিফাইন করেছিলাম নকটার্নাল আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অ্যাজমা, রাত্রি যে অ্যাজমা মনে করে, সেটা যেমন আমাদের শরীর নিজেই তৈরি করে অ্যাড্রেনালিন এবং কর্টিকোস্টেরয়েড, এই দুটো জিনিস বডি তৈরি করে। এরা কিন্তু এই হাঁপের ট্রাবলগুলোকে কমিয়ে রাখে, দমিয়ে রাখে, কিন্তু রাত্রির বেলা এদের স্পেশালি মিড নাইটে এদের সেই এটা কমে যায়, লেভেলটা অনেক কমে যায়, আচ্ছা। যার ফলে রাত্রিবেলা কিন্তু অ্যাজমার অ্যাগ্রাভেশনটা হয়। তো রাত্রিবেলা যে সমস্যাটা হচ্ছে সেটাই কি শীতকাল বা বর্ষাকালে, মানে বিশেষ করে শীতকালে সবসময় হতে পারে। সকালবেলা? যারা অ্যাজমা চিহ্নিত, এটা কিন্তু আমি বলছি যে নন অ্যালার্জিক, যারা নন অ্যালার্জিক তাদের ক্ষেত্রেই বলছি, যারা অ্যালার্জিক তাদের ক্ষেত্রে বলছি না। তাদের শীতকাল গরমকালের ভেতরে আসতে পারে, কিন্তু যারা অ্যালার্জি, এই যারা নন অ্যালার্জি, তাদের ক্ষেত্রে এটা সব সময় যে কোনো সিজনেই হতে পারে। আচ্ছা, এবার একটা প্রশ্ন আপনাকে করি, সেটা হলো এই অ্যাজমা বা হাঁপানির চিকিৎসায় হোমিওপ্যাথি কতটা উপকার দেয়? ছোট সময় ওটা ছোট করে বলুন। হ্যাঁ, হোমিওপ্যাথি সমস্ত অ্যাজমাগুলোকেই কন্ট্রোল করতে পারে, এবং যদি তার কোনো রকম গ্রস লাংসের কিছু ক্ষতি না হয়ে গিয়ে থাকে, তাহলে সেটাকে কিউর করে দেওয়া সম্ভব। কিন্তু যদি গ্রস ক্ষতি কিছু হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে সেটাকে কিউর করা হয়তো প্রবলেম হতে পারে। তবে এই ব্যাপারে ডক্টর চ্যাটার্জিও ডক্টর চ্যাটার্জি, আপনার আপনি একটু অল্প কথা শুধু বলে দিন, অ্যাজমার যারা ভুগছেন তারা কি কি সাবধানতা অবলম্বন, খুব ছোট করে যদি আপনি একটু বলেন। তাদের সাধারণভাবে ড্যাম্প এবং ক্লাউডি ওয়েদার থেকে একটু দূরে থাকতে হবে, চেঞ্জ অফ সিজনে তাদের সতর্কতা অবলম্বন করতে হবে, এবং তাদের ঠান্ডা খাওয়া দাওয়া সম্বন্ধে তারা বেশি রিচ খাওয়াটা খাবেন না, স্পেশালি রাত্রির দিকে তো নয়। তা রিচ এবং মানে রিচ বলতে আমি ঝাল মশলা, তেল এইসবের কথা বলছি, সেগুলো খাবেন না রাত্রিরে তো নয়, দিনের বেলা। কোনো বিশেষ এক্সারসাইজ, কোনো বিশেষ? অবশ্যই প্রাণায়াম একটা তো মস্ত বড় এক্সারসাইজ, এবং প্রাণায়াম তো করার দরকারই আছে। ওকে, সাঁতার? সাঁতার, প্রাণায়াম চলতেই পারে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদের এখানে আসার জন্য। অনেক কথা আমরা জানতে পারলাম। আশা করা যায় আপনাদেরও কিছু প্রশ্নের উত্তর আপনারা এখানে পেয়েছেন। আমরা জানতে পারলাম যে এই রোগে ভালো থাকতে গেলে এবং পাশের মানুষটিকে ভালো রাখতে গেলে আমাদের কী কী করা উচিত এবং কী কী করলে ভালো হয়। আপনারা অনেক ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।